রাজৌদি চলে যাওয়ার পর দক্ষিণ পূর্ব দিক থেকে কি ধরনের বিপদের সম্ভাবনা থাকতে পারে? বহিঃশত্রুর আক্রমণ, নাকি দিদি যতই অবিশ্বাস করুক, আমি কিন্তু নিশ্চিত খনার ভবিষ্যৎবাণী সত্যি হবেই। খুব ভালো হতো যদি যদি রাজৌদিকে আটকানো যেত, কিন্তু সেটাও তো সম্ভব ছিল না। আর এখন তো অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। এত কি চিন্তা করছেন? সব ঠিক আছে তো প্রধানমন্ত্রী মশাই? মিহির, রাজৌদি প্রাসাদ ত্যাগ করে চলে গেছেন। কি বলছেন আপনি? ঠিকই বলছি, কিন্তু আমি এখন তার থেকেও বেশি একটা বিষয় নিয়ে চিন্তিত। খনা খনা একটা ভবিষ্যৎবাণী করেছে, সেই নিয়ে। কি ভবিষ্যৎবাণী? খনা বলেছে রাজৌদির চলে যাওয়ার পর সিংহলের নাকি ঘোর অমঙ্গল হবে। খনা নিজেও এসব নিয়ে খুব চিন্তিত। আমিও লক্ষ্য করেছি খনা বেশ কিছুদিন ধরেই অধ্যয়নের প্রতি মন দিতে পারছে না। সেই নিয়ে আচার্য দেবতাকে মৃদু তিরস্কারও করেছেন। সে কি? আচার্যদেব তাকে অনেক বুঝিয়েছেন, বলেছেন জীবনে চলার পথে যে কোনো প্রতিবন্ধকতাই আসুক না কেন, অধ্যয়নের সাথে আপোষ করতে নেই। ঠিকই বলেছেন। আসলে খনার দোষ কি জানো? ও কারোর কষ্ট সহ্য করতে পারে না, সকলকে সাহায্য করতে যায়, কিন্তু উল্টে ও নিজেই কষ্ট পায়। আসলে বয়স তো কম, এত কিছু একসাথে সামলানোটা সত্যিই চিন্তার কারণ। মিহির, তোমাকে একটা দায়িত্ব দিলে নিতে পারবে? কি? সব সময় খনার পাশে থেকে খনাকে সাহায্য করতে পারবে? খনার খুব সাহায্য দরকার মিহির। আমাদের পক্ষে তো সব সময় ওর পাশে থাকা সম্ভব নয়। তোমরা একসাথে অধ্যয়ন করো, তোমাদের বয়সটাও প্রায় কাছাকাছি, তাই বলছিলাম। আপনি নিশ্চিন্ত এখন প্রধানমন্ত্রী মশাই, আমি সবসময় খনার পাশে আছি। খনা আর মিহিরের মধ্যে কি কোনো হৃদয় ঘটিত ব্যাপার? আমি নিশ্চিত নই ভাই কুমার। তুমি একটা কাজ করো, তুমি খনার সাথে বন্ধুর মতো মেলামেশা করো, তাহলে আমার মনে হয় তুমি খনার মনের কথা জানতে পারবে। আর আমিও মিহিরের সাথে বন্ধুর মতো মেলামেশা করছি, এই বিষয়ে ওর দৃষ্টিভঙ্গি ঠিক কি সেটা বোঝার চেষ্টা করছি। মিহিরকে দায়িত্বটা দিয়ে কি ঠিক করলাম? অবশ্য আর কাকেই বা দায়িত্ব দিতাম? খনার তো সেরকম কোনো বন্ধুও নেই। ঋদ্ধিও তো এখন তার মেয়েকে নিয়ে ব্যস্ত। হয়তো খনা তার সাথে মন খুলে কথা বলার সুযোগই পায় না। হয়তো খনা তার মনের কথা শুধু মিহিরকেই বলে, আর বলাটাই তো স্বাভাবিক। তারা একসাথে বেড়ে উঠছে, প্রতিদিন দীর্ঘ সময় একসাথে থাকছে, জীবনের স্বাভাবিক নিয়মে এরকম ঘনিষ্ঠ বন্ধুত্ব গড়ে না উঠলে তো অবাকই হতাম। না, আমি অন্তত ওদের এই বন্ধুত্বে কোনো দোষ দেখি না। আমি তৃতীয় ব্যক্তি হয়ে যদি মিহিরকে বিশ্বাস করে দায়িত্ব দিতে পারি, তাহলে খনার পক্ষে মিহিরের উপর এই নির্ভরশীলতা মোটেও বিচিত্র নয়। আমি কখনো ভাবিনি যে রাজৌদি আমার স্বাদের আগে এইভাবে চলে যাবে। আমি ভেবেছিলাম যে আমার স্বাদের সময় রাজপরিবারের প্রত্যেক সদস্য উপস্থিত থাকবে আর আমাকে আশীর্বাদ করবে। মন খারাপ করো না যশোধরা, যার যাওয়ার সে তো যাবেই। আর তাছাড়া শারীরিক উপস্থিতির থেকে আন্তরিক শুভকামনা অনেক বেশি মূল্যবান।
জানি সমৃদ্ধি, জানি, কিন্তু যতবার রাজৌদির মুখটা মনে পড়ছে না, খুব খারাপ লাগছে আমার। সেটাই তো স্বাভাবিক। মানুষ চলে গেলেও তার স্মৃতি যে থেকেই যায়, সেই স্মৃতি যে সহজে ভোলা যায় না যশোধরা। কিন্তু জীবন তো আর থেমে থাকে না, সে তার স্বাভাবিক নিয়মে চলতেই থাকে, আর আমাদের তার সাথে মানিয়ে নিতে হয়। সেটাই তো জগতের নিয়ম যশোধরা। আচ্ছা সমৃদ্ধি, সমৃদ্ধি রাজৌদি আমার জন্য মঙ্গল কামনা করবে তো? তুমি তো কখনো তার সাথে খারাপ ব্যবহার করনি, তাকে অপমান করনি, তাকে দুঃখও দাওনি। তার যদি সেসব কথা মনে থাকে, তবে তিনি নিশ্চয়ই তোমার জন্য প্রার্থনা করবেন। কি হয়েছে যশোধরা? কি হয়েছে কি? না মানে রাজৌদি হঠাৎ করে চলে গেলেন তো, তাই। আমি একটা কথা ভেবে অবাক হয়ে যাচ্ছি। তুমি এমন একজনের জন্য মন খারাপ করছো যে সারা জীবন আমাদের দুঃখ কষ্ট ছাড়া কিচ্ছু দেয়নি। না, আমি শুধু বলছিলাম যে রাজৌদি আমার সাথে থাকলে বড় ভালো হতো। তোমার সাধের অনুষ্ঠান পণ্ড হয়ে যেত যশোধরা, সেটা বুঝি খুব ভালো হতো? আমার সাথ পণ্ড হয়ে যেত? কেন? এর আগেও তো প্রাসাদে প্রচুর অনুষ্ঠান হয়েছে। তুমি দেখোনি রাজৌদি কেমন ভাবে সমস্ত অনুষ্ঠানে বিঘ্ন ঘটিয়েছিলেন? দেবীকে ধন্যবাদ দাও যশোধরা, তোমার সাধের অনুষ্ঠানের আগে রাজৌদি নিজেই প্রাসাদ থেকে বিদায় নিয়েছেন। এবার দেখো তোমার অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। বৌরানী, তোমার বোধহয় রাজৌদি সম্পর্কে এইভাবে কথা বলা উচিত হচ্ছে না। তুমি বোধহয় ভুলে যাচ্ছ যে তুমি যার সম্পর্কে এই কথাগুলো বলছো তিনি সম্পর্কে তোমার ননদ হন। ননদ বলে কি তার সবকিছু ভুলে যেতে হবে নাকি যশোধরা? তার বিষয়ে কোনো সত্যি কথাই বলা যাবে না? আর আমি একটা কথা ভেবে অবাক হয়ে যাচ্ছি, হঠাৎ রাজৌদির ভাবমূর্তি সবার মধ্যে এত উজ্জ্বল হলো কি করে? প্রথমে খনা, এখন তুমি। এরকম যদি আমি আগে জানতাম, তাহলে আমি নিজেই রাজৌদিকে প্রাসাদ থেকে যেতে দিতাম না। তার হাতে অন্তঃপুরের সমস্ত দায়িত্ব ছেড়ে দিয়ে আমি নিজেই প্রাসাদ ত্যাগ করতাম। ঐশিকা, ছেলে মানুষের মতো কথা বলো না। ত্রিজটার অন্যায়গুলো কেউ ভুলে যায়নি। তাহলে এই সবকিছুর অর্থ কি রাজিমা? ঐশিকা, কারোর যখন চলে যাওয়ার কথা হয় বা কেউ যখন চলে যায়, তখন প্রত্যেক মানুষের মনেই একটা প্রভাব পড়ে, আর সেই চোখের জল ফেলে যে যে এই সমস্ত দোষ ত্রুটিগুলো ভুলে যায়, ক্ষমা করে দেয়, মানুষটাকে নিজের মনে করে। আমি জানি ঐশিকা, তোমার রাগের যথেষ্ট কারণ আছে, কিন্তু সব সময় রাগকে মাথায় রাখলে তো চলে না। তোমাকে তো জানতে হবে কিভাবে পরিস্থিতিকে সামাল দিতে হয়। রাজৌদি চলে গেলে কোনো বিরূপ পরিস্থিতি ঘটবে বলে আমার তো মনে হয় না রাজিমা। ঐশিকা, ঐশিকা, তুমি কি ভুলে গেলে মহানামার কথা? মহানামা কিন্তু এখনো জানে না যে ত্রিজটা প্রাসাদ ছেড়ে চলে গেছে, কিন্তু এ খবরটা তো তাকে দিতেই হবে, এবং সে যখন এ খবরটা পাবে তার প্রতিক্রিয়া কি হবে একবার তুমি ভেবে দেখেছো? একমাত্র দেবীই জানেন তার প্রতিক্রিয়া কি হবে। কিন্তু ঐশিকা, আমার মনে হয় একমাত্র তুমি পারো ওর প্রতিক্রিয়া সামাল দিতে। আমি? হ্যাঁ ঐশিকা, তুমি তোমার স্নেহ ভালোবাসা দিয়ে মহানামার প্রতিক্রিয়া সামাল দিতে পারো। শুধু শুধু মহানামার প্রতিক্রিয়া কেন, এ প্রাসাদের পুরো নিয়ন্ত্রণ তুমি তোমার হাতের মধ্যে রাখতে পারো। হ্যাঁ, সমৃদ্ধি নিশ্চয়ই তোমাকে সাহায্য করবে, কিন্তু আসল কাজটা তোমাকে করতে হবে। কাজটা কি খুব সহজ বলে আপনার মনে হয় রাজিমা? না, সহজ নয়,
কিন্তু আমার মনে হয় সঠিকভাবে যদি প্রস্তুত করা যায় সবাইকে, তাহলে কাজটা খুব একটা কঠিন হবে না। দেখো ঐশিকা, তোমাকে নিজেকে প্রস্তুত হতে হবে মানসিকভাবে। তারপরে প্রাসাদের আবাসিকাদের মনের অবস্থা তোমাকে বুঝতে হবে। তুমি তাদের যন্ত্রণা, তাদের মানসিক অবস্থা যদি বুঝতে পারো, দেখবে কাজটা খুব একটা অসম্ভব হবে না। তুমি খুব সহজেই বুঝতে পারবে। কি ঐশিকা, কি ভাবছো? রাজিমা, আমি ভাবছি কাজটা আমি সঠিকভাবে পালন করতে পারবো কিনা। নিশ্চয়ই পারবে। আর শোনো, আরেকটা কথা, আগে থেকে এত কিছু ভেবো না। সামনে স্বাদ অনুষ্ঠান, তার ব্যবস্থাপনার কথা ভাবো। ত্রিজটা চলে যাবে বলে আমরা মানসিকভাবে কোনো কাজই প্রস্তুত করতে পারিনি। আমরা সবাই সেটা নিয়ে ব্যস্ত ছিলাম। আমার মনে হয় কোনো প্রস্তুতি কাজ হয়নি। তাই এর পরেও যদি আমরা না করি তাহলে কিন্তু খুব দেরি হয়ে যাবে, অনুষ্ঠানটাই জৌলসীন হয়ে যাবে। আপনি কোনো চিন্তা করবেন না রাজিমা, স্বাদের অনুষ্ঠান আমি সঠিকভাবেই পালন করার চেষ্টা করব। আর আমি আপনাকে কথা দিচ্ছি, কোনো রকম কোনো ভুল ত্রুটি হবে না। বেশ, আর একটা কথা তোমাকে বলবো, যদি পারো খনাকে তুমি ভুল বুঝো না। এসব কথা এখন থাক না রাজিমা। যত চাপা দেবে কথা, ততই কিন্তু ছাই চাপা আগুনের মতো গনগন করে জ্বলতে থাকবে। তাই ঐশিকা বলছিলাম, তুমি তুমি ভুলে যাও। আর তাছাড়া খনা তো ভুল কিছু করেনি, অন্যায় কিছু করেনি। ও নিজের মনের ভাব প্রকাশ করেছে। আর ঐশিকা, তুমি জানো না, ত্রিজটা চলে যাওয়ার সময় তোমার অনুপস্থিতি এবং পুরো পরিস্থিতিও কিভাবে নিয়ন্ত্রণে এনেছে। তাই বলছিলাম, থাক রাজিমা, খনা আর যাই করুক, সে তার মায়ের মনে দুঃখ দিয়ে কোনো ঠিক কাজ করেনি কিন্তু। বেশ, সময়ের উপর ছেড়ে দিলাম, সেই তোমাদের ভুল বোঝাবুঝি মেটাতে সাহায্য করবে। সমৃদ্ধি, তুমি ঐশিকার পাশে পাশে সব সময় থেকো। ওর ভালোবাসা আর সমর্থনের প্রয়োজন আছে। আর এই যে তুমি এত কান্নাকাটি করলে চলে? চোখের জল মোছো। গর্ভে যে শিশুটা আছে তার উপর প্রভাব পড়বে না? তার কথা ভাবতে হবে না? এক্ষুনি তুমি চোখের জল মোছো, মোছো বলছি। আমি দেখতে চাই আমাদের যশোধরা ঠিক যতটা কাঁদতে পারে ততটাই কি হাসতে পারে? একটা কথা জিজ্ঞেস করব? কি? তুমি তোমার ভবিষ্যৎবাণী নিয়ে নিশ্চিত? কেন বলো তো? না, বলছিলাম তুমি যদি বলো আমি একবার নিজে গণনা করে দেখতে পারি। কোনো দরকার নেই মিহির। কেন খনা, দরকার নেই কেন? কারণ আমি নিজে নিশ্চিত না হলে আমি কখনো কোনো ভবিষ্যৎবাণী করি না। তোমাকে একটা দায়িত্ব দিলে নিতে পারবে? কি? সব সময় খনার পাশে থেকে খনাকে সাহায্য করতে পারবে? খনার খুব সাহায্য দরকার নেই। আমাদের পক্ষে তো সব সময় ওর পাশে থাকা সম্ভব নয়। তোমরা
একসাথে অধ্যয়ন করো, তোমাদের বয়সটাও প্রায় কাছাকাছি। তাই বলছিলাম, আপনি নিশ্চিন্ত এখন প্রধানমন্ত্রী মশাই, আমি সবসময় খনার পাশে আছি। একটা কথা বলবো, আমি খুব ভালো করে জানি তুমি ভবিষ্যৎবাণী নিয়ে নয়, অন্য কোনো বিষয় নিয়ে খুব চিন্তিত। কি হয়েছে বলো না, কারণটা কি? আচ্ছা বেশ, বলো না, কিন্তু এটা জানো, বন্ধুকে মনে কথা বললে কষ্ট কমে। আচ্ছা মিহির, মিহির, এসব তুমি কি করছো? আমায় বিরক্ত করো না খনা, আমি এখন একটা খুব কাজে ব্যস্ত। মিহির, আমার মজা করতে কিন্তু একটুও ভালো লাগছে না। আমি তো সেটাই এতক্ষণ ধরে বুঝতে পারছি না যে তোমার ভালো না লাগার কারণটা কোথায়। আমার কথা কেউ বিশ্বাস করছে না জানো, সবাই ভাবছে আমার গণনায় কোনো ভুল রয়েছে, কিন্তু আমি জানি যে আমি যা বলেছি তা ফলবেই। পিসি চলে যাওয়ার পর সিংহলের অমঙ্গল হবেই মিহির। আমিও তোমার সঙ্গে একমত, আমিও গণনা করে তাই দেখতে পেরেছি। সত্যি? কিন্তু আগে বলো তো, তোমার কথা কে অবিশ্বাস করেছে? মা। কিন্তু কেন? জানি না। তুমি তাকে বোঝানোর চেষ্টা করেছো? অনেক বুঝিয়েছি, কিন্তু মা শুনতে কিছুতেই রাজি নয়। সেটাই স্বাভাবিক। মানে? দেখো খনা, জ্যোতিষশাস্ত্র বিষয়টা এমন একটা বিষয় যেটা পুরোপুরি বিশ্বাসের উপর নির্ভরশীল। আর তুমি যা বলেছো তা সত্যি হতেও পারে, আবার নাও হতে পারে। আর সেটা যতক্ষণ না সত্যি হচ্ছে ততক্ষণ মানুষ বিশ্বাস করবে কি না করবে সেটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার, তাই না? আর তুমি তো কাউকে গায়ের জোরে বিশ্বাস করাতে পারো না। কিন্তু মিহির, আমি এমনি এই কথা বলছি না, আমি গণনা করে তবেই এই কথা বলছি। তুমি তো জানোই জ্যোতিষশাস্ত্রে গণনা কতটা জটিল, আর তোমারও সেই গণিত বুঝতে বুঝতে খুব অসুবিধা হয়। তবে তুমি কি করে আশা করো সাধারণ মানুষ তা সহজে বুঝে যাবে? তারা এই ভবিষ্যৎবাণী বিনা প্রশ্নে মেনে নেবে? আমার গণনা নিয়ে যদি কেউ প্রশ্ন তোলে তাতে আমার কোনো সমস্যা নেই মিহির। যদি আমার মাও আমার গণনা নিয়ে প্রশ্ন তোলে তাতেও আমার কোনো সমস্যা নেই। তাহলে তোমার সমস্যাটা কোথায়?